ইরফান ঢোক গিলল। লম্বা শ্বাস টেনে মায়রার কাঁধে হাত রেখে মায়রাকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করায়। মায়রা আবারও ইরফানের দিকে সিটিয়ে আসে। ইরফান বাধা দিল না। সে ঠোঁট মাখায়, দু হাতে মায়রার গাল ধরে উপর দিকে করে। মায়রা চোখ বুঝে, চোখের পানিতে গাল ভিজে একাকার। ইরফান ঠান্ডা গলায় বলে, কাঁদছ কেন? মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঢোক গেল মেয়েটা। ইরফান তার খসখসে ডান হাত দ্বারা মায়রার মুখ মুছে দেয়। মৃদু স্বরে বলে, আর কখনো শাড়ি পরবে না। মারা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়েরাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। মায়েরা উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে টেনে তোলে। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টো ঘুরে দাঁড়ানো মায়েরার সামনে দাঁড়ায় ইরফান। মায়েরা দ্রুত দুপা পিছিয়ে যেতে চায়। ইরফান মায়েরাকে টেনে ধরে। মায়েরা শুকনো মুখে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার মুখ বরাবর তার মুখ নিয়ে মোহনীয় গলায় বলে, ইউ নো, শাড়ি পরে তোমায় কতটা জঘন্য লাগে। আর কখনো পরবে না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ নামিয়ে নিয়েছে। ইরফানের কথায় রাগ হওয়ার কথা, কিন্তু তার রাগ হলো না। বরং ইরফানের ভয়েস টোনে তার শরীরে অদ্ভুত শিরশিরানি অনুভূতি হয়। ইরফান মায়ের গলার নিচে তিলটায় ডান হাতের বুড়ো আঙুল ছুঁয়ে দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গলা নামিয়ে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। লিটল গার্লদের জন্য শাড়ি নয়। মায়েরা ঢোক গেলে ইরফানকে ঠেলে তার থেকে সরাতে চায়। ইরফানের বোধহয় পছন্দ হলো না মায়ের এমন ব্যবহার। বা হাতের গতি বৃদ্ধি করে শক্ত হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তাকায় মায়েরার পানে, গম্ভীর গলায় বলে, আম্মুর অজুহাতে আর কখনো শাড়ি পরবে না, ওকে? মায়েরার মন খারাপ হয়। শাড়ি মেয়েদের সৌন্দর্য। শুনেছে স্বামীরা নাকি মেয়েদের শাড়ি পরে দেখতে খুব পছন্দ করে। আর ইরফান তাকে শাড়ি পরতেই দেয় না, পরলেও বলে জঘন্য লাগছে। ইরফান অনবরত মায়ের গলার নিচে স্লাইড করে। মায়েরা মিনমিন করে বলে, হাত সরান। ইরফান মায়ের নত মুখপানে তাকায়। ইরফানের চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। মারা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের চোখ লাল। মায়েরা ঢোক গিলে প্রশ্ন করে, আপনি কি অসুস্থ? ইরফান ছোট্ট করে বলে, হুম। মায়েরা তার গলায় ইরফানের স্লাইড করা হাত বা হাতে ধরে ফেলে। মিনমিন করে বলে, কি অসুখ আপনার? ইরফান মায়েরার মুখপানে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, শাড়ি পরেছ কেন স্টুপিড? মায়েরা আবারও মিনমিন করে বলে, আপনার আম্মুই তো বলল। ইরফান শুষ্ক ঢোক গেলে মায়েরার পেট চড়িয়ে উঁচু করে ধরে বেডের কাছে নিয়ে আসে। বেডের পাশে দাঁড়িয়ে বাম পা মাটিতে রেখেই ডান পা বেডের উপর রাখে। এরপর মায়েরাকে তার ডান পায়ের উরুতে বসিয়ে দেয়। মায়েরা মৃদু চেঁচিয়ে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে বলে, নামা নামায়, পড়ে যাব। ইরফান শান্ত চোখে মায়েরার মুখপানে যায়। ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে বাম হাতে মায়েরার সামনে আসা চুলগুলো পিছনে নিয়ে যায়। দৃষ্টি মায়েরার গলার নিচে তিলটাই নিবদ্ধ। মায়েরা ইরফানের দৃষ্টিতে এলোমেলো দৃষ্টি ফেলে। কাঁপা কণ্ঠে কিছু বলতে চায়, আপনি। বলতে পারে না। ইরফান তার আগেই মায়েরার গলায় মুখ গুঁজে দিয়েছে। মায়েরার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের পায়ের উপর ঝুলিয়ে বসা দু হাতে ইরফানের জড়িয়ে ধরা গলায় হাতের বাঁধন ঢিল হয় আপনা আপনি। পড়ে যেতে নিলে ইরফান দু হাতে শক্ত করে মায়েরার কোমর জড়িয়ে ধরে। লম্বা শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়েরার তিলটার উপর তার শুষ্ক ঠোঁট জোড়া রেখে বিড়বিড়িয়ে বলে, মাই বার্ড ফ্লাওয়ার। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বোধহয় বিরক্ত হলো। তিলটার উপর বেশ অনেকটা শক্তি খাটিয়ে দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেড়ে দেয়, তবে মুখ তোলে না। সেভাবেই বেশ কিছুক্ষণ থেকে ছোট্ট একটা শব্দহীন চুমু এঁকে দেয় ক্ষতস্থানে। মায়েরা বোধহয় বুঝল হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসবে বোধহয় মেয়েটার। ইরফান মাথা তুলে তাকায় মায়েরার মুখপানে। মায়েরা মাথা নিচু করে চোখ বুঝে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরে আমায় অসুস্থ বানিয়ে বলো আমি অসুস্থ কি না, স্টুপিড গার্ল। ইরফানের কথা মেয়েটার মাথার উপর দিয়ে গেল। সে শাড়ি পরলে এই লোক অসুস্থ হবে কেন? কি অদ্ভুত যুক্তিহীন কথাবার্তা। ইরফান মায়েরাকে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। মায়েরা পড়ে যেতে নিলে ইরফান আগলে নেয় মায়েরাকে। ঠোঁট বাঁকায় সামান্য। বা হাতে মায়েরাকে নিজের সাথে আগলে ধরে ডান হাতে কামড় দেওয়া স্থান স্পর্শ করে। একটুতেই কেমন লাল হয়ে গেছে। ইরফান সূক্ষ্ম হাসল। মৃদু স্বরে বলে, ইটস আ পানিশমেন্ট ফর ইউ। আরও ইচ্ছা আছে শাড়ি পরার? মায়েরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে।
এলোমেলো শাড়ি পরিহিত মায়েরাকে দেখে ইরফান বারবার ঢোক গেলে কপালে 2 আঙুলের সাহায্যে স্লাইড করে বিরক্তির নিঃশ্বাস ফেলায়। অতঃপর মায়েরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, শাড়ি তুমি খুলবে নাকি আমি? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে, নো, আই থিঙ্ক তুমি আমার দেওয়া পানিশমেন্ট লাইক করছো, তাই এখনো দাঁড়িয়ে আছো। আমার রাইট? কথাটা বলে মায়েরার দিকে আরেকটু এগিয়ে গেলে মায়েরার 2 হাত ইরফানের পেটে রেখে ঠেলে দেয়। মিনমিন করে বলে, খুলছি তো শাড়ি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা বুঝলো এই লোক যাবে না, তাকে ওয়াশরুমেই যেতে হবে। কি আর করার? ভাবনার মাঝেই ইরফান গম্ভীর গলায় বলে, 5 মিনিটস টাইম, ফার্স্ট চেঞ্জ করো। কথাটা বলে ব্যালকনিতে চলে যায়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা আটকে দেয় পাশ থেকে। এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ডানাতে ইরফানের কামড় দেওয়া স্থানে হাত দিলে ব্যথা পায়, কেঁপে ওঠে কেমন। ঢোক গিলে নিজেকে শান্ত করে একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নেয় মায়েরা। এর মাঝে খুক খুক করে বেশ কয়েকবার কাশল। ওপাশ থেকে ইরফান রেগে বলে, স্টুপিড, ওপেন দ্য ডোর। মায়েরা ঢোক গেলে ওড়না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে আসে। ওড়না খুঁজে থাকে, বাট খুঁজে পায় না। মুখটা অসহায় হয়ে আছে। ওপাশে ইরফান বিরক্ত হয়। মায়েরা উপায় না পেয়ে শাড়ি গায়ের ওপর চড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। ইরফান রেগে বলে, হোয়াটস ইয়োর প্রবলেম স্টুপিড? মায়েরা দুপা পিছিয়ে গিয়ে আমতা করে বলে, সরি। ইরফান দেখলো মায়েরা নিজের গায়ে শাড়ি পেঁচিয়ে রেখেছে। বিরক্ত হলো। একে শাড়ি খুলতে বলল, আবারও সেই শাড়ি পেঁচিয়ে রেখেছে। ইরফান মায়েরার কাজ ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে মায়েরা উঁকি করে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মায়েরা অনবরত কাঁচতে থাকে। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়েরার গাল 2 হাতে ধরে মায়েরার মুখপানে তাকালে দেখল কাঁচতে কাঁচতে মেয়েটার চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান বিচলিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? মায়েরা ঠেলে ইরফানকে সরিয়ে দিতে চায়। কোনো রকমে হাঁসফাঁস করতে করতে বলে, আপনি সিগারেট খেয়েছেন, আমার বমি আসছে, ওয়াক। ইরফানের মনে পড়ল মায়েরার অ্যাজমার প্রবলেমের কথা। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। মায়েরা ইরফানের কথা শুনলই না। তার বমি আসছে। এই লোক মনে হয় সিগারেট গায়ে মাখিয়ে নিয়ে এসেছে। হঠাৎই হাঁসফাঁস করতে করতেই রেগে বলে, সরবেন আপনি? দেখছেন না আমার বমি পাচ্ছে? এসব ছাইপাশ খেয়ে ঘেঁষাঘেঁষি করছেন কেন? উফ। ইরফান ভ্রু কুঁচকাল। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই মেয়ের বমি পাচ্ছে কেন? মায়েরার চেঁচানোয় রেগে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা আবারও উঁকি করতে নিলে ইরফান মুহূর্তেই নরম গলায় বলে, সরি সরি, কোথায় কষ্ট হচ্ছে তোমার? মারা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানকে ঠেলে। এই লোকের গা ভর্তি সিগারেট। ইরফান কিছু একটা ভেবে নিজেই মায়েরা থেকে খানিকটা দূরে সরে গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। এরপর দ্রুত হাত চালিয়ে শার্টের বোতামগুলো খুলে শার্ট ছুঁড়ে মারল। এরপর মায়েরার গাল ধরে মৃদু স্বরে বলে, এখনো প্রবলেম হচ্ছে? মায়েরার নাড়ি ভুড়ি সব উল্টে আসছে। কি জঘন্য গন্ধ। ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়েরাকে টেনে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? টেল মি স্টুপিড। মায়েরা মুখ চেপে কাশে। কোনো রকমে বলে, ছাড়ুন, আমার বমি আসছে, বাথরুমে যাব আমি। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়। মায়েরা কয়েক সেকেন্ডের মাঝেই গল গল করে বমি করে দেয়। পিছু দাঁড়িয়ে ইরফান দেখল মায়েরা বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। মায়েরাকে আগলে ধরলে মায়েরা ছ্যাদ করে ওঠে, কিন্তু শরীর দুর্বলের জন্য নিজেকে ছাড়াতে পারল না। মায়েরার কান্না পাচ্ছে। এমন উঁকি আসলে কি যে অসহ্য লাগে। ইরফান ডান হাত বাড়িয়ে মায়েরার মুখ মুছে দেয়। মায়েরা ঘাড় বাঁকিয়ে দুর্বল কণ্ঠে বলে, কি করছেন? ইরফান কিছু বলল না। ট্যাপ ছেড়ে নিজের হাত ধুয়ে মায়েরার মুখে পানি দিয়ে দেয়। মায়েরা ইরফানকে আটকে নিজেই পেছনে ভালোভাবে মুখ ধুয়ে নিল। এখন একটু ভালো লাগছে। মুখি করলে বেশি খারাপ লাগে। ইরফানকে ঠেলে সরাতে চায় নিজের থেকে। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? রাগিও না আমায়। মায়েরা বিরক্ত হয়ে বলে, আমি ব্রাশ করব, সরুন। ইরফান ভ্রু কুঁচকে বলে, নো। ইরফানের মুখ থেকে আবারও সিগারেটের গন্ধে মায়েরা দুহাতে তার মুখ চেপে ধরে। ইরফান ভ্রু কুঁচকাল। নিজের উপরই বিরক্ত লাগলো। এই বাচ্চার উপরই বিরক্ত লাগলো। সে কি এমন খেয়েছে? মানুষ বিষ খেয়েও এমন করে না, এই স্টুপিড সিগারেটের গন্ধে যেমন করছে। বেসিনের ওপর চোখ বুলিয়ে মাউথওয়াশ খুঁজল। না পেয়ে বিরক্ত হয়ে বলে, মাউথওয়াশ নেই তোমার?
মায়েরা তার মুখ চেপে বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ছেড়ে মায়ের ছোট ব্রাশ তুলে নেয় হাতে। মায়েরা ভ্রু কুঁচকে চেয়ে আছে। ইরফান মায়েরার ব্রাশে পেস্ট লাগিয়ে নিজের মুখে নিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, এটা আমার ব্রাশ! কথাটা বলে ইরফানের হাত ধরে টানলে ইরফান মায়েরাকে বা হাতে চেপে ধরে দ্রুত মুখ থেকে গন্ধ বের করার জন্য কোনো রকম একটু ব্রাশ করে মুখ ধুয়ে নেয়। মায়েরা চোখ বড় বড় করে চেয়ে আছে। ইরফান মুখ ধুয়ে মায়েরার দিকে তাকালে মায়েরা দৃষ্টি দেখে বলে, হোয়াট? মায়েরা অবুঝ গলায় বলে, ওটা আমার ব্রাশ ছিল। সো হোয়াট? মায়েরা কি বলবে বুঝতে পারছে না। ইরফান মায়েরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় বলে, সিগারেটের স্মেল সহ্য করতে শেখো। মায়েরা মুখ কুঁচকে বলে, পারবো না, ইয়াক! ইরফান মায়েরার দিকে শান্ত চোখে তাকায়। মায়েরা ঢোক গেলে সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে এটাও তার দোষ হয়ে গেল। ইরফান মায়েরার ভেজা ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ করে মৃদু স্বরে বলে, ইটস ওকে, মাও দোয়াশ করে নিব। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফানের মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা দ্রুত দুহাতে তার মুখ চেপে ধরে। ইরফান বিরক্তি চোখে মায়েরার চোখের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, সারা জীবন স্টুপিডই থাকবে? ইরফানের ধমক খেয়ে মায়েরা কেঁপে ওঠে। পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটাই ব্রাশ ছিল তার। ব্রাশ করে বেসিনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুত! মায়েরা ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত শার্ট আর কোট গায়ে চড়ালো আবারও। মায়েরা এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ দেখল ইরফানকে। ইরফান রেডি হয়ে দ্রুত ডোর খুলে বাইরে একবার রেখেও আবার পিছু এসে বলে, এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গিয়েই সে দৌড় দেবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। মায়েরা বিকেলে একবার গিয়েছিল। ওখানে সবাই মেহেন্দি দেবে, সেও দেবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল। কোথায় যাচ্ছিস? সাহেলের কথায় ইরফান দাঁড়িয়ে গেল। পিছু ফিরে তাকালো না। সাহেল নিজেই ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলে, এতক্ষণ কি করলি তোর বউয়ের ঘরে? ওকে তো মানিস না। ইরফান বিরক্ত হয়ে বলে, ইটস মাই পার্সোনাল ম্যাটার। সাহেল হেসে বলল, আমার ওকে ভালো লেগেছে। ইরফান রেগে সাহেলের কলার চেপে ধরে। সাহেল ইরফানের থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। ময়লা ঝাড়ার মতো কয়েকবার ছেড়ে বলে, কি যেন নাম? ও হ্যাঁ, মায়রা। হাউ কিউট! অন্তরার চেয়েও ভয়ঙ্কর সুন্দরী। এজন্যই এত ফাস্ট পা পিছলে পড়লি? ইরফান শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে আছে। সাহেল বাঁকা হেসে বলে, আফসোস, মায়েরা সুন্দরী আর বলতে পারে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরে সোরে এক ঘুষি মেরে দেয় সাহেলের নাক বরাবর। সাহেল কয়েকবার পিছিয়ে যায়। ইরফানের দিকে তেড়ে আসলে শুদ্ধ দৌড়ে এসে সাহেলকে টেনে ধরে। সাহেল রেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আমায় আটকাস কেন? ওকে আটকাতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, আবার সাহেলের দিকে। চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করছিস কেন তোরা? সাহেল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে, মায়েরাকে আমার লাগবে। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ ইরফানকে চাপটে ধরে বলে, রাগাচ্ছি তোকে, থাম থাম, মারামারি করিস না। ইরফান রাগান্বিত স্বরে বলে, জাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে ওর জবান কেটে কুকুরকে খাবো। কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে গটগট পায়ে বাড়ির ভেতর চলে যায়। বাইরে আর বের হলো না। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলের পাশে দাঁড়িয়ে বলে, রাগাচ্ছিস ভালো কথা, মারামারি করতে গেলি কেন? সাহেল রেগে বলে, আমি ওকে রাগাইনি, যা বলছি কাট কাট বলছি। আমার মায়েরাকে চাই মানে চাই। শুদ্ধ কেমন করে যেন তাকালো সাহেলের দিকে, অবাক হয়ে বলে, তুই তো ভালোবাসিস? সাহেল নির্দ্বিধায় বলে, মায়েরাকে দেখে ওকে আর ভালো লাগছে না, ইটস সিম্পল। শুদ্ধ কি বলবে খুঁজে পেল না। এভাবে ভালোবাসা যায়? কই, সে তো ফারাকে প্রায় 4 বছর আগে থেকে ভালোবেসে আসছে। কখনো তো মনে হয়নি অন্য কেউ ফারার থেকে বেশি সুন্দর। বরং ফারাকে ভিন্ন সময়ে ভিন্ন রকম সুন্দরভাবে আবিষ্কার করেছে। শুদ্ধর ভাবনার মাঝেই সাহেল বাঁকা হেসে বলে, ইরফানের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়ি এসে মায়েরাকে আমি পছন্দ করলাম, এখন শুনছি এটা ওর বউ। সে যাই হোক, ইরফান মন থেকে মেনেছে মায়েরাকে, এই জন্যই এখন ওই মেয়েকে আমার চাই, ব্যাস। শুদ্ধ অবাক হয়ে বলে, ইরফানের সাথে পারবি না, ফালতু ঝামেলা করিস না। আমি ফান করেছিলাম, খুব ভালো করেই জানিস। সাহেল গা টানে দিয়ে বলে, বাট আমি ফান করিনি, না তো করছি।
শুদ্ধ রেগে বলে, তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস। সাহেল হেসে বলে, ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক, আমার নয়। আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস কেন? শুদ্ধ রেগে সাহেলকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভাইয়ের বউর দিকে নজর দেওয়া এসব কী ধরনের স্বভাব? সাহেল শুদ্ধর চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে, অতপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল তখন তোর এসব নীতি কথা কোথায় গিয়েছিল? শুদ্ধ বিরক্ত হয়, মেজাজ খারাপ হচ্ছে তার। বিরক্ত হয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে, ভালোবাসা কি সেটাই তো বুঝিস না? ভালো মানুষও আগে, তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাবটা যাবে। সাহেল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ইরফান মায়রার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা বেডের উপর বসেছিল মন খারাপ করে। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। সাহেলের সামনে শাড়ি পরেছিল ভাবতেই রাগ মাথা চাড়া দিয়ে উঠছে। মায়েরা ঢোক গেলে, ভালো মানুষ বের হয়ে গেল তো, এত রেগে ফেলল কেন? মায়েরা ভীত স্বরে বলে, আপনার কি হয়ে? কথা শেষ করার আগে ইরফান ঝড়ের বেগে মায়েরার গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, কেন শাড়ি পরলি বল? এই বল, অন্যদিন পড়তে পারিস না, আজ কেন পড়লি? মায়েরা ভীষণ ভয় পায় ইরফানকে দেখে। ইরফান মায়েরার ভীত মুখপানে তাকায়, নীরবে চেয়ে থাকে কিছুক্ষণ, নিজেকে শান্ত করার চেষ্টা করে। মায়েরাকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়। রাগে দরজায় একটা লাথি বসায়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। মায়েরাকে বাঁ হাতে ঠেলে সরিয়ে দিয়ে গট গট পায়ে ওয়াশরুমে যায়। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না আসলে সে কি করেছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মায়েরাকে ডাকছে। মায়েরা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলে রিয়া হেসে একটি শাড়ি এগিয়ে দিয়ে বলে, ভাবি, এই শাড়িটা পরে সাদে আসো, মেহেদি দিব সবাই মিলে, তাড়াতাড়ি আসো কিন্তু। মায়েরা রিয়ার হাতে শাড়ি নিয়ে জোরপূর্বক হাসল। রিয়া শাড়িটা দিয়েই দৌড় দিল, তাদেরও রেডি হতে হবে। মায়েরা শাড়ির দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবনার মাঝেই পিছন থেকে ইরফান গম্ভীর গলায় বলে, ওখানে কি করছো? মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের মাথার চুল ভেজা চুপচুপি হয়ে আছে। চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি মাথা মুছছেন না কেন? ইরফান মায়ের হাতে থাকা শাড়ির দিকে তাকায়, এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতে চাও? মায়েরা ভীতু চোখে তাকায়, আপনা আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না, চাই না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, গুড গার্ল। মারা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আমি ছাদে যেতে চাই। ইরফান রেগে তাকায়। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, ছাদে সবাই মেহেদি দিবে, আমি যেতে চাই প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মারার কান্না পায়, হাতে শাড়িটার দিকে তাকালো। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়েছে রিয়াপু। মায়েরা জানে সে তো পরবে না শাড়ি, তবুও লোকটা তাকে ছাদেও যেতে দেবে না। ভেবেই কান্না পায়, এভাবে বন্দি করে রাখছে কেন? সে একটু হাসলেও এই লোকের সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে বলে, আমি ইনা আপুদের কাছে যেতে চাই, হাতে মেহেদি দিতে চাই। ইরফান থমকে বলে, এক কথা বারবার বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড। মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি খুলে ফেলে পেটের উপর পা তুলে হাঁটুতে মাথা গুজে বসে পড়ে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়ের দিকে। নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এই পুচকি রাগ দেখালো? ভেবেই তার রাগ হলো। কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়েরার ফোঁপানোর আওয়াজ পেয়ে একটু দমল। কিছু একটা ভেবে মায়েরার পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে, তুমি চাইলে গেম খেলতে পারো। মায়েরা মাথা তুলে তাকায়। এইটুকু সময়ে কেঁদেছে অনেক। ইরফানের বাড়িয়ে রাখা ফোনের দিকে চেয়ে রেখে বলে, আমাকে আপনার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতভম্ব, অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকায়। মায়েরা নিচেও ঢোক গেলে, কি করে ফেলতো এটা? আজ তাকে কে বাঁচাতে আসবে? ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়েরা ঢোক গেলে কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়। ইরফান মায়েরার মুখ ভয় পেয়ে দৃষ্টি বোলায়। মায়েরা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মায়েরা ইরফানের পাশ কেটে ধীর পায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মায়েরার কর্মকাণ্ড। মায়েরা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাঁপা হাতে ফোনটা বাড়ি দিয়ে কাঁপা কণ্ঠে বলে, সরি। ইরফান নীরবে চেয়ে আছে মায়েরার কাঁপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মায়েরার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, ইটস ভ্যালুলেস, সো ডোন্ট প্যানিক। মায়েরা কিছু বলে না।
ইরফান আবারও বলে, ভয় পাও আবার তাকেই রাগ দেখাও, ইন্টারেস্টিং। মায়েরা উসখুস করে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ঘুমাও। মায়েরা মাথা তুলে তাকায়, মিনমিন করে বলে, একবার ছাদে যাই প্লিজ। ইরফান হঠাৎই মায়েরাকে সাপটে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে বলে, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান দু হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে, তার দু পায়ের মাঝে মায়েরার দু পা রেখে মায়েরার গলায় মুখ গুজে দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফানের ভেজা মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা বলতে গেলে ইরফানের নিচে পড়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ইউনো, আজ সারাদিন ভীষণ ছোটাছুটি করেছে। আই নিড টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মায়েরার শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুঝল। মজার ব্যাপার, ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মায়েরা। ভারী নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরার মুখ চোখে তার মাথার পানির চিটোফোঁটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কামড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার, বাট ইউ আর এ ভেরি স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলের উপর শব্দ করে একটা চুমু আঁকে। এরপর মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন অন করে দেখল গ্লাস ফেটেছে। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকায়। গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। ইরফানের কোলে মায়েরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই কথা হারিয়ে চুপ হয়ে রইল। ইরফানের বড় ফুফি, ছোট ফুফি, মামি, মামা, কাকি, কাকা, ইরফানের বাবা, মা, সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নেওয়াজ এগিয়ে এসে বললেন, মায়েরাকে নিয়ে কোথায় যাচ্ছ? ইরফান সিঁড়িতে উঠতে উঠতে বলে, আমার ঘরে। তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, কয়দিনের জন্য? ইরফান মায়েরার ঘুমন্ত মুখপানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, লাইফ টাইম। ইরফানের কথায় সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সাহেল নেমে আসে। ইরফানের কোলে মায়েরাকে দেখে ভ্রু কুঁচকে বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ইরফান কোনো উত্তর করল না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সাহেল বিরক্ত চোখে ইরফানের ঘরের দিকে চেয়ে রইল। ইরফান মায়েরাকে তার পেটে শুইয়ে উঠতে নেয়। মায়েরা ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে ধরে। কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝার চেষ্টা করল, বুঝতেও পারল। খুবই লোক, আমায় পছন্দ করে না। ইরফান ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে সেও মায়ের পাশে শুয়ে পড়ল। মায়েরাকে টেনে নিল তার দিকে। অতঃপর গম্ভীর গলায় বলে, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে, মেহেদি ডিজাইনারকে পাঠা। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, কোন রুমে? ইরফান ভ্রু কুঁচকে বলে, আমার রুমে। তুই মেহেদি পড়বি? ছি ছি, অনেক জঘন্য লাগবে, বিশ্বাস কর। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, পাঠালাম না তাহলে, তোকে মেহেদি দিলে ভালো লাগবে না। ইরফান রেগে বলে, একটা মেয়েকে পাঠা, ফাস্ট। বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইড দিলে মেয়েটি ভেতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটি টক সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্যার, স্যার কাকে মেহেদি দিয়ে দিব? ইরফান ভ্রু কুঁচকে বলে, বেডে শুয়ে আছে। মেয়েটি এগিয়ে গিয়ে দেখলো মায়েরা ঘুমিয়ে। একটু ঝুঁকে মায়েরাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে, স্টপ। মেয়েটি ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি যে বললেন ওনাকে মেহেদি দিয়ে দিতে, উনি তো ঘুমাচ্ছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট, এভাবেই দিয়ে দিতে হবে। মেয়েটি মাথা নেড়ে বলল, ওকে স্যার। এরপর মেয়েটি মায়ের পাশে বসে মেহেদি দেওয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মায়ের হাতের দিকে চেয়ে রইল। মায়েরা ঘুমের মাঝে নড়ে চড়ে হাত নাড়ায়। মেয়েটা বিরক্ত হয় ভীষণ। এভাবে মেহেদি দেওয়া যায়? অর্ধেকও হয়নি, অথচ এই সময়ে পুরো হাত ভরে মেহেদি দেওয়া হয়ে যেত। কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেওয়ার কথা, এই ছেলে তাকে ধমকে চুপ করিয়ে রেখেছে। মেয়েটা কপাল চাপড়ায়, এ কোথায় এসে ফেসে গেল আল্লাহ। ইরফান মেয়েটাকে থেমে যেতে দেখে বলে, হোয়াট হ্যাপেন্ড? মেয়েটা থতমত খেয়ে বলে, জি ভাইয়া, এই তো দিচ্ছি। বিড়বিড় করে, ভাই রে, সিসি ক্যামেরা বসে আছে, কেমনে দিই?
মারার মুখের দিকে তাকালো। মেয়েটা সুন্দর, কিন্তু কোন দেশের রানী সেটাই জানতে ইচ্ছে করলো মেয়েটার। উফ, ভীষণ বিরক্ত সে এভাবে মেহেদি দিতে দিতে। এক পর্যায়ে এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর একটা হাতে দিয়ে দিতে হবে ভেবে মেয়েটার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করলো। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, ইউ ক্যান গো নাও। মেয়েটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদি দিয়ে দিতে এত বিরক্ত লাগেনি, কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিয়ে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে মেয়েটা পেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর স্বরে বলে, আমার একটা মেহেদি লাগবে। মেয়েটা পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মারাকে দিয়ে দেওয়া হাতের মেহেদিটা ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান নিঃশব্দে মেহেদি নিয়ে নেয় মেয়েটার থেকে। মেয়েটি বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মায়ের পাশে বসে। এরপর মায়ের ডান হাত তীক্ষ্ণ চোখে পরখ করে ডান হাতে মেহেদি তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মায়ের ডান হাতে মেহেদি দেওয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মায়েরা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বা হাত তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভ্রু কুঁচকে তাকালো। হাতের মেহেদি রেখে মায়ের হাত তার বুক থেকে সরালো। মায়ের হাত চেক করে দেখলেও হালকা ছড়িয়ে গিয়েছে। মাথা নিচু করে তার বুকে তাকালো। ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটা মেহেদি লেগে গিয়েছে। ইরফান মায়ের বাম হাত ধরে বসে থাকলো। শুকিয়ে গেলে ডান হাতে দিয়ে দেয়। এভাবে হাতের উল্টো পিঠেও দিয়ে দেয়, বাম হাতের উল্টো পিঠে দিয়ে দেয়। পরদিন মায়েরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে। এরপর দুহাত ভর্তি মেহেদি দেখে মেয়েটা আরও অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনাকে জিজ্ঞেস করলে বলে মেহেদি ডিজাইনার এক আপু এসে হাতে দিয়ে গিয়েছিল। কিন্তু মায়ের তিন পাশে একরকম আর বাম হাতের তলায় অন্যরকম লাগে মেহেদি দেওয়ার ধরন। একজনে দিলে এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোই খুব সুন্দর হয়েছে। মারা ভীষণ খুশি। ভেবেছিল মেহেদি দিতে পারবে না, কিন্তু লোকটা অতটাও খারাপ না, ভালোই। কিন্তু তার ঘর থেকে এই ঘরে এনেছে কেন তাকে? খুঁজেও পায় না লোকটাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মারা সারাদিন মোটামুটি ইনাদের সাথেই ছিল, একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্যও দেখেনি। থাকলে নিশ্চয়ই তাকে আবারও বন্দি করে রাখত। মারা জামা পরে ইনার ঘরে যাচ্ছিল, তখন ইরফানের ছোট ফুপি মারার সামনে এসে দাঁড়ায়। মিষ্টি হেসে বলে, আম্মু, শাড়ি পরনি যে? মারা ঢোক গিলল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে আর তার সাথে উল্টাপাল্টা শুরু করে দেয়। মৃদু হেসে বলে, ফুফি, জামাতেই ভালো লাগছে। পাশ থেকে ইরফানের কাকি দাঁড়িয়ে বলে, এটা কেমন কথা? এমনিতেও বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, এ মেয়ে তো দেখি শুধু জামা পরেই থাকে। এখন একটা অনুষ্ঠানে সবাই শাড়ি পরছে, তবুও পরছে না। ইরফানের ছোট ফুপি তার ভাই বউকে চুপ করিয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? মায়েরা ইরফানের কাকির কথায় মাথা নিচু করেছিল। ফুফির কথায় মাথা তুলে বলে, জি পারি। তাহলে শাড়ি পরে এসো, যাও। মায়েরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনার ঘরে না গিয়ে একেবারে ছাদে যায়। ছাদেই সবাই আছে। মায়ের মনটা ফুরফুরে লাগছে, সবার মতো একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখলো ইনাকে স্টেজের মাঝখানে বসিয়ে চারপাশে তার কাজিনেরা ঘিরে রেখেছে। মায়ের স্বভাব সুলভ এক দৌড়ে গিয়ে ডাকে, ইনায় আপু। ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে, এই মায়েরা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নড়াচড়া করলে খবর আছে তোমার। রিয়া হেসে বলে, ভাবি, তোমার জামাইয়া শাড়ি পরতে দিল? মায়েরা আমতামতা করে বলে, সে নেই। মিসকা মায়েরকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, পুতুলের মতো বউ তো, তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চায়। তামান্না বলে ওঠে, আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নেই, আর মেয়েরা কি আর নিরামিষ বর্গে চায়? তাই ভাইয়া ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার পুতুলের মতো বউকে নিয়ে ভেগে যায়। তামান্নার কথায় সবাই জোরে হাসল। ইনায়া বলে ওঠে, আপু, তোমরা সবাই চুপ করো, আমার বোনকে আর লজ্জা দিও না তো। মায়েরা অসহায় মুখ করে ইনার দিকে চেয়ে রইল। রিয়া মায়েরার অপর পাশে দাঁড়িয়ে বলে, তোমার হিজাব পরাটা অনেক সুন্দর হয় ভাবি, কালকে আমাকে তুমি হিজাব বেঁধে দিবা, ওকে? মায়েরা মৃদু হেসে বলে, আচ্ছা আপু। মিসকা মায়ের হাত উল্টে পাল্টে দেখে বলে, তোমার দুই হাতে দুই রকম করে মেহেদি দাও কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি? মারা মিনমিন করে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তাছাড়া আমি মেহেদি দিতে পারি না। তামান্না বলে ওঠে, আরে ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো, ভাই দিয়ে দিয়েছে হয়তো। সবাই মাথা নাড়ল, হতে পারে। মারা অবাক হয়ে তার হাতের দিকে চেয়ে আসে। ওই লোক দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? ভাবনার মাঝে ইনায়া বলে ওঠে, আরে তোমরা ভুল ভাবছো, ভাইয়া জীবনেও দিয়ে দেবে না। এই বিরক্তির কাজ ভাইয়া বসে বসে করবে, তোমাদের তাই মনে হয়? ইনার কথাও ফেলে দেওয়ার মতো না। মায়েরা চাহারাকে না দেখে বলে, চাহারা আপু কোথায়? মিসকা বলে ওঠে, অনেক ডেকেছি, আসে না।
কী যে হয়েছে, বিরক্ত লেগে গিয়েছে আমার। ইনা আর মায়েরা কিছু বলল না। মন খারাপ হয় তাদের চেহারার জন্য। হঠাৎই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে, গাইস, তোমরা কি করছো? সবাই চিল্লিয়ে বলে ওঠে, তোমরা যাও, আমাদের এখানে কি, হ্যাঁ? রাতুল পাত্তা না দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে, ইরফান ভাইয়ের বউ আমাদের ভাবেই, একখান গান শোনাও তো। মারা বিব্রত বোধ করে, সাথে সাথেই বলে ওঠে, আমি তো গান পারি না। রাতুল চেঁচিয়ে বলে, ডাহা মিথ্যে কথা, সবাই গান পারে। বাথরুম সিঙ্গার হলেও সবার মাঝেই সিঙ্গারের প্রতিভা আছে। তামান্না বলে ওঠে, ভাইয়া তাহলে আপনিই একটা গান শোনান, পাশেই মাইক আছে। রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো। শিয়াবের কাঁধে হাত রেখে বলে, তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবি আমার গান শুনে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। সবাই একসাথে বলে উঠল, প্লিজ তাড়াতাড়ি আপনার সুন্দর গান গেয়ে আমাদের অজ্ঞান হওয়ার সুযোগ করে দিন। মিসকা মুখ বাঁকিয়ে বলে, মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না, বলুন আপনার জঘন্য ভয়েস টোনে অজ্ঞান হব। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ঝগড়ুটাইয়া মাইয়া। ঝগড়ু। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ঝগড়ুটাইয়া মাইয়া। মিসকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না। মায়েরা হেসে বলে, বাথরুমের সিঙ্গার হয়ে গান গাইলেও প্রবলেম নেই ভাইয়া, আমরা সব হজম করার ক্ষমতা রাখি। রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে, নতুন ভাবির আবদার ফেললাম না, গাইস তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। রাতুল পাশে গিয়ে হাতে হ্যান্ড মাইক তুলে নেয়। এখানে আপাতত ইরফানের কাজিন ছাড়াও আরও অনেকেই আছে। রাতুল গলা ঝেড়ে বলে, এই গান উৎসর্গ করছি মিস মিসকাকে। সবাই হাততালি দিল। রাতুল বাঁকা হেসে গাইতে শুরু করলো, মিসকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না কুশ্রী গো, রাগলে তোমায় আরো লাগে কালো, মিসকা চলেছে একলা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে রাতের কালো, রাগলে তোমায় আরো লাগে কালো। রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাতুল নিজেও মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলেছে। মিসকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মায়েরা পেট চেপে হাসতে হাসতে কোনো রকমে বলে, হায় আল্লাহ, আমার পেট ব্যথা করছে, এটা কি ছিল? সবার একই অবস্থা। মিসকা চিৎকার করে ওঠে, সবাই থামো। মিসকার চিৎকারে সবাই একটু দমল। মিসকা দুপদাপ পা ফেলে নিচে নামতে গেলে মায়েরা দৌড়ে গিয়ে মিসকাকে ধরে ফেলে। কোনো রকমে হাসি থামিয়ে বলে, আপু তুমি চলে গেলে ভালো লাগবে না, প্লিজ যেও না। মিসকা দাঁত কিরমির করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাচাতো ভাইকে তো সে দেখে নেবে, কত বড় সাহস তাকে নিয়ে মজা করে। মারার কথায় মিসকা এক কোনায় গিয়ে বসল। রাতুল মিসকার দিকে চেয়ে হাসছে। ভালোই লাগে এই মেয়েকে জব্দ করতে, তার কথা শুধু চ্যাটাং চ্যাটাং উত্তর দেয়। এবার বোঝো মজা। রাতুল গলা ঝেড়ে বলে, গাইজ এবার একটা সুন্দর গান গাইব, সবাই শোনো। সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল হেসে গাইতে শুরু করে, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা, একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারই, বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার। হঠাৎই রাতুল থেমে গিয়ে বলে, আরে ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম, বুঝলে? রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মায়েরা দ্রুত পিছু ঘুরে ইরফানকে দেখে ঢোক গেলায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইরফান কোনো কথা না বলে মায়েরার হাত ধরে ছাদ থেকে নামতে গেলে মায়েরা ভয় পায়। আল্লাহ, এই লোক সারাদিন পর কোথা থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে? পিছন থেকে ইনায়া উঠে এসে বলে, ভাইয়া মায়েরাকে রেখে যাও। ইরফান কথা শুনল না। ইরফানের কাজিনরা বলে, আরে বউকে নিয়ে যাচ্ছে।
তুই ইরফান ভাইয়ের ভিলেন হচ্ছিস কেন? আজব। ইনায়া মুখ পাকালো। ছাই তার ভাই। মায়েরাকে ধমকাবে নয়তো থাপড়াবে, এজন্যই তো নিয়ে যাচ্ছে। মায়েরা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না। মিনমিন করে বলে, আর পরবো না শাড়ি, সরি। ইরফান কিছু বলল না। মায়েরা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ঢোক গেলে চেঁচালো না, ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে দিয়ে দরজা আটকে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, আমাকে না বলে ওখানে কেন গিয়েছিলে? মায়েরা ঢোক গিলে বলে, আপনি তো ছিলেন না। ইরফান মৃদুস্বরে বলে, আমি না থাকলে চুপচাপ ঘরেই বসে থাকবে? মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এত বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারে না। ইরফান আবারও প্রশ্ন করে, ডিনার করেছ? মারা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু বলেছি আমি? মারা আমতা আমতা করে বলে, খেয়েছি। ইরফান মারার দিকে এগিয়ে সে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মারার কপালের ঘাম মুছে মৃদু স্বরে বলে, ইচ্ছে তো করছে থাপ্পড় দিয়ে পুরো বডির মানচিত্র পাল্টে দিতে। শাড়ি পরার স্বাদ মেটাবো, স্টুপিড। মারা ঢোক গিলল। মিনমিন করে বলে, আপনার ফুফি বলেছে, আমার কি দোষ? ইরফান ধমকে মারার গাল চেপে বলে, এই মুখ কি শুধু অসময় চালানোর জন্য? মারা ইরফানের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ইরফান ঠান্ডা গলায় বলে, সব সুদে আসলে ফেরত দিব, স্টুপিড গার্ল, জাস্ট ওয়েট। বলে ছেড়ে দেয় মারার গাল। এরপর ওয়াশরুমে চলে যায়। মারা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখল। ইরফান কি ফেরত দেওয়ার কথা বলল সে একটু অনুমানও করতে পারল না। ডান হাতে কপাল স্পর্শ করে যেখানে থেকে ইরফান মাত্র ঘাম মুছে দিল। ভালো লাগলো কেন যেন ইরফানের এইটুকু কাজ। মৃদু হাসল। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়েরা ঘাড় বাঁকিয়ে তাকায়, চোখ সরাতে নিয়েও সরায় না। চোখ বড় বড় হয়ে যায়, বুক হাত অসংখ্য জায়গায় কাটা। কেমন ভয়ঙ্কর লাগছে। মায়েরা চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে মায়ের দিকে এগিয়ে এসে থমকে বলে, স্টুপিড, চিৎকার করছো কেন? মায়েরা ভীত স্বরে বলে, আপনার এই অবস্থা কি করে হলো? ইরফান ভ্রু কুঁচকে নিচের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, নাথিং। মায়েরা ভয় পেয়ে বলে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, পাগল আপনি, হসপিটাল যাননি কেন? ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড, ইটস নর্মাল, কাম। মায়েরা চেঁচিয়ে বলে, আপনি যাবেন? আমি সবাইকে বলছি, দাঁড়ান। ইরফান রেগে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। ধমকে বলে, 10 লাইন বেশি বুঝলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা নিজেকে ছাড়াতে চায়। ইরফান ধমকে বলে, আমায় রাগিও না। এরপর মায়েরাকে ছেড়ে ঘরের ডিম লাইট দিয়ে বেডে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। ডান হাত চোখের উপর রাখে। জিরো লাইট মূলত মায়েরার জন্য দিয়েছে। মায়েরা মিনমিন করে বলে, আপনি ওষুধ লাগান প্লিজ। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো নিড। মায়েরা ঢোক গেলে এই লোক একটা তেলা। বিরক্ত লাগলো তার। কোথায় কি করে এসেছে আল্লাহ জানে। মৃদু আলো ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান একটু পরপর ডান হাতে কপাল স্লাইড করে। মায়েরা এগিয়ে গিয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান কিছু বলল না। মারা একটা চেয়ার টেনে ইরফানের মাথার কাছে বসে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে। চুলের ভাঁজে নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান ঠোঁট পাকিয়ে একটু হাসে। মায়েরা আবারও প্রশ্ন করে, আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? ইরফান আড়াআড়িভাবে দুহাত বুকে গুঁজে গম্ভীর গলায় বলে, নো। মারা চিন্তিত হয়। অ্যাক্সিডেন্ট না হলে এসব কীভাবে হলো? মারা মিনমিন করে আবারও বলে, তাহলে? ইরফান ধমক দিয়ে বলে, শাট আপ। মারা কেঁপে ওঠে। রেগে চুলগুলো জোরে টেনে দিয়ে হাত সরিয়ে নেয়। দ্রুত চেয়ার থেকে উঠে দূরে সরে দাঁড়ায়। ইরফান চোখ মেলে তাকায়। রেগে বলে, স্টুপিড, তোমার এত সাহস বেড়েছে কবে? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমি ছাদে যেতে চাই, আমাকে শুধু আটকে রাখছেন কেন? ইরফান চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, এখানেই থাকতে হবে, জ্বালিও না। গত রাতে তোমার টর্চারে ঘুম হয়নি আমার। মায়েরা বুঝল না সে কখন এই লোককে টর্চার করলো। সে তো গতকাল ঘুমিয়েছিল। মন খারাপ করে বসে থাকলো। প্রায় 10টার কাছাকাছি। মারা বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ থেকে ঘরের লাইট অফ থাকায় জিরো লাইটের আলোয় ঘরের সব কিছু স্পষ্ট দেখা গেল। মায়েরা ইরফানের ঘরের ভেতরের ঘরে দরজার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে, খোলে না। বুঝলো লক করা। বাইরের হাতল ধরে অনেকক্ষণ ঘোরায়, বরাবরই ব্যর্থ। ইনায়া বলেছিল এই ঘরে ইরফান অবসর সময়ে আসে। মারার দেখার ইচ্ছে এই লোক অবসর সময়ে করেটা কি।
কিন্তু দেখবেটা কীভাবে? বিরক্ত লাগলো। সে কি এই রুমের ভিতরে গিয়ে সব খেয়ে ফেলবে? খুলে রাখলে কি হয়? টেবিলের ওপর ফার্স্ট এড বক্স পেয়ে মায়েরা ইরফানের দিকে তাকালো। চেক করে দেখলো কেটে ফেটে গেলে যা যা লাগে অনেক কিছুই আছে। মায়েরা বক্সটা এগিয়ে নিয়ে গিয়ে বেডের উপরে উঠে বসে। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলো লোকটা ঘুমিয়েছে। মায়েরা তার জ্ঞানে যতটুকু পারল বুক পেট হাতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ইরফানের মুখের দিকে তাকালে দেখে ইরফানের কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙেনি। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের পায়ের প্যান্ট টেনে তুলল। ইরফান নড়ে চলে ওঠে। ঘুমের ঘোরে বিরক্তিতে বিড়বিড় করে, স্টুপিড, চালিও না। মায়ের একটু থেমে ছোট একটা টর্চ লাইট পেয়ে পায়ের দিকে ধরলে মেয়েটা ভয় ঝাঁকি দিয়ে ওঠে। জায়গায় জায়গায় কেমন জখম হয়ে আছে, কতগুলো খুব বেশি গভীর না হলেও কেমন রক্ত জমাট বেঁধে আছে। আর খুবই খারাপ লাগলো। সে আলতো হাতে সবখানে মলম লাগিয়ে দেয়। বিরক্ত হয় এই লোকটার এত কেয়ারলেসে। মলম লাগানো শেষ হলে ইরফানের মাথার কাছে বসে ইরফানের মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। যদিও মুখের আদল অতটাও স্পষ্ট নয়, ঝাপসা আলোয়, তবে যেটুকু দেখা যায় তাতেই চেয়ে রইল। হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মায়েরা ইরফানের ঘর থেকে বেরিয়ে ইনার ঘরে গিয়েছে। সবাই ছাদ থেকে নেমে এসে সে ঘরেই গিয়েছে। মায়েরা মূলত আজ ইরফান ঘুমানোর পর ইরফানের দরজা কীভাবে যেন খুলতে সফল হয়েছে। মেয়েটা তো খুশিতে এক প্রকার লাফিয়ে ইনার ঘরে আসে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, ভেবেই হাসি পাচ্ছে। ইনার ঘরে যাওয়ার আগে তার ফোন নিতে ভোলেনি। ইনার ঘরে মিসকা, রিয়া, তামান্না বসে গল্প করছিল। মায়েরা এক দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপুরা, আমি এসেছি। মারাকে দেখে সবাই হাসতে হাসতে বলে, বর ছাড়লো তবে? মারা লজ্জা পেয়ে বলে, উনি ঘুমিয়েছে, পালিয়ে এসেছি। এসব বাদ দাও, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। সবাই একসাথে বলে ওঠে, কি? মায়েরা সবাইকে বললে সকলে হাসতে হাসতে বলে, তোমার মাথায় এসব বুদ্ধি আসে কীভাবে ভাবি? মায়েরা ইনার দিকে আঙুল তাক করে বলে, আপু তুমি রাজি? বর তো তোমার, তুমি রাজি না হলে সব ভেস্তে যাবে। ইনা হেসে বলে, 100% রাজি, শুরু করো। কারো ফোনে টাকা না থাকায় মায়েরা তার ফোনে টাকা ধার নেয়। এরপর ইনার ফোন থেকে ফাইজের নাম্বার নিয়ে মায়েরার ফোনে কল দেয়। সবাই মিটিমিটি হাসছে। মায়েরা গলা পরিষ্কার করে ফোন কানে ধরে রিসিভ করার অপেক্ষায়। ফার্স্ট বার রিসিভ না হলে সকলে হতাশ হয়। এরপর আবারও কল দেয় মায়েরা। সেকেন্ড বার কল রিসিভ হয়। মারা মুখ চেপে হাসি আটকায়। এরপর স্বাভাবিক হয়ে বলে, হ্যালো জান। ওপাশে ফাইজ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আগামীকাল বিয়ে, ইনা তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট আর এক ইনার এমন বিহেভিয়ারে বেচারা একদম করুণ অবস্থা। শুদ্ধ ফাইজের পাশেই দাঁড়িয়ে। সে আজ ফাইজের সাথেই থাকছে, বন্ধু হয়ে ভাইয়ের প্রক্সি দিচ্ছে, বরযাত্রী হয়ে যাবে বলে। এদিকে ফাইজ কানে ফোন নিয়ে তপ্তা খেয়ে চেয়ে আছে। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান, হ্যালো জান প্রাণ, কথা বলছো না কেন? ফাইজ খুব খুব করে কেসে ওঠে। ওপাশে মায়ের পাশে এক একটা বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুদ্ধ পাশ থেকে বলে, কথা না বলে এমন কাশছিস কেন? কথাটা বলে ফাইজের থেকে ফোন নিয়ে লাউডে দেয়। মায়েরা আবারও বলে, জান প্লিজ কথা বলো, তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি করে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ জান? আমি তোমাকে কত ভালোবাসি। জান প্লিজ তুমি আমাকে বিয়ে করো, ওসব ইনায়া ফিনাকে আউট করে দাও। শুদ্ধ নিজেও কেসে উঠল মায়ের কথা শুনে। নাম্বারটা চেক করে ভ্রু কুঁচকাল। পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনেই তার চেনা চেনা লেগেছে। নাম্বার দেখে শিওর হলো এটা মায়েরা। কি বিচ্ছু ভাবা যায়। শব্দ করে বলে ওঠে, ও মাই গড। ফাইজ বলে ওঠে, কি? শুদ্ধ বলতে গিয়েও থেমে যায়। পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো। মায়েরার সঙ্গ দেওয়াই যায় একটু। অতঃপর বলে উঠল, তোর সত্যিই এক্স ছিল ফাইজ? ছি ছি ছি, আমার বোনটাকে এভাবে ঠকাতে পারলি? ফাইজ হা করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রেগে বলে, আরে তুই কার কথা বিলিভ করছিস? একে আমি চিনি না। শুদ্ধ ফাইজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতর যেতে যেতে বলে, এসব কি হচ্ছে? আমার বোনটার কপাল পুড়ল। কথাটা বলে ঘরে গিয়ে ফিক করে হেসে দেয় শুদ্ধ। ওরে আল্লাহ, এই মায়েরা একখান জিনিস। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ফাইজ রাগে চিৎকার করে বলে, কোন বেয়াদব চেমড়ি রে? একবার সামনে পাই, কান ফাটিয়ে বয়রা করে দিলে বুঝবি সত্যি সত্যি কানে না শুনলে কেমন লাগে। বলেই খট করে কল কেটে দিল ফাইজ। রাগে শরীর কাঁপছে। এমনি ইনা তার ব্লক খুলছে না শুদ্ধ ব্রিটিশের জন্য, এর মধ্যে আরেকজন ব্রিটিশ হাজির। ওপাশ থেকে মায়েরা তপ্তা খেয়ে চেয়ে আসে। তাকে এভাবে অপমান করলো। সবাই হাসছে। একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে। মায়েরা রেগে বলে, ইনা আপু,
তোমার বর আমায় অপমান করলো। ইনায়া হাসতে হাসতে বলে, উফ মাহিরা, তোমার অ্যাক্টিং জাস্ট ফাটাফাটি।